মানে বিষয়টা এমন হচ্ছিল যে একদম মেম্বার চেয়ারম্যান পর্যন্ত গড়িয়ে গেছে বিষয়টা। ওহো! হ্যাঁ? এইটা কি আগেই বাবা-মা ঠিক করে ফেলেছে? নাকি আপনাকে দেখাশোনা হয়েছে তারপর? না, না, না। তাহলে? বাবা-মা ঠিক করে ফেলেছে। আমি তো আগেই বলেছি যে আমাকে বাবা-মা ওই সবার মধ্যে যার কাছে বিয়ে দিবে আমি সেখানেই রাজি। ১ম দিন তার সাথে যে আমার মায়া কাজ করেছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে মানে আ মানে অনেক রোমান্টিক ছিল। অনেকে বলে যে আপনি কি পাস, ওয়াইফ যেহেতু বিসিএস, দুজনের মধ্যে মানে হয় না যে সে একজন বিসিএস। আমি কই আসলে ভালোবাসা থাকলে সবই জয় করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরও একটি এপিসোড। আমি আর কথা না বাড়াই, শুরুতে আপনার পরিচয়টা যদি একটু জানতে চাই, আপনি প্রথমে আপনার নামটা বলেন। সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম। আমি রুমা বেগম। রুমা বেগম। জি। বয়স কত আনুমানিক? 36 বলতে তো কোনো সমস্যা নাই, কোনো নিজেদের সমস্যা নেই। নিজেদের বলে ফেললেন। ওকে, রুমা থাকছেন কোথায়? কোন জেলায় আছেন? পটুয়াখালীতে আছি। আমার হচ্ছে জন্ম মূলত হচ্ছে কুমিল্লার দাউদকান্দি জেলার হচ্ছে গিয়ে নূরপুর গ্রামে ১৯৮৪ সালে। তো আমার হচ্ছে দাদা যখন মারা যায় তখন আমার ৩ চাচা এবং ৩ ফুপু ছিল। তো স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে পরিবারের সাপোর্ট দেওয়ার জন্য আব্বাকে দায়িত্ব নিতে হয়। হুম। তখন হচ্ছে পরিবারের সমর্থন জোগানোর জন্য ঢাকায় চলে আসে আচ্ছা। এবং ঢাকায় চলে এসে হচ্ছে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করে জুট মিলসের। এবং আমরা যেখানটাতে থাকি সেটা হচ্ছে গিয়ে নদীর ওপার কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের হচ্ছে গিয়ে সুবাড্ডা গ্রাম। হুম। তো আমার মা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না। বাবা কিছুটা আছে, প্রাইমারির লেভেল পাস করেছে, কিন্তু বাবার আসলে খুব ইচ্ছে ছিল, কিন্তু এই আসলে পরিবারকে সাপোর্ট দিতে যেয়ে আসলে লেখাপড়াটা হয়নি আর কি। তো এরপর হচ্ছে আমার প্রাইমারিতে আমার হচ্ছে গিয়ে মোটামুটি কিছুদিনের মধ্যেই আমার পরিচয় হয় আমার হচ্ছে গিয়ে বাল্যবন্ধু হিসেবে ৪টা ফ্রেন্ডের সাথে। আমার প্রধান শিক্ষকের মেয়ে ছিল উম্মে মাকসুদা রানু, শারমিন সুলতানা মিথুন এবং ওয়াহিদা আক্তার রানু, আর আমি নিজস্ব ৪ জন ছিলাম। তো ওরা সবাই ছিল মোটামুটি হচ্ছে হায়ার এডুকেটেড ফ্যামিলির ছেলে মেয়ে এবং হচ্ছে গিয়ে সবার হচ্ছে গিয়ে যেহেতু এবং ওরা সবাই ছোট ছিল, মানে ওদের সকলের উপরে আমার হচ্ছে বড় ভাই বোন ছিল। হুম। তো যার কারণে হচ্ছে গিয়ে দেখা গেছে যে ওদের যে লেখাপড়ার আগ্রহ ছিল মূলত ওইখান থেকে আমার আগ্রহটা মূলত সৃষ্টি। আমি দেখা গেছে সকালে, যেহেতু আমার বড় ভাই বোন নেই, আমার কোনো শাসন বারণ করার মতো কেউ নাই। তো আমি সকালে ঘুম থেকে উঠেই দেখা গেছে যে ২ ঘন্টা আগে চলে যেতাম। তো যে ওদেরকে তো ম্যানেজ করতে হবে। তো দেখা গেছে যে প্রথমে প্রধান শিক্ষকের মেয়েকে হচ্ছে গিয়ে প্রথমে ম্যানেজ করতাম। এরপর ওকে নিয়ে আবার ওদের দুজনে বাসা যেতাম। হুম। তো সেইখান থেকে ওদেরকে নিয়ে এসে এরকম মানে আমরা খেলাধুলা করতাম। এবং আমাদের স্কুলে আমাদের ৪ জনকে বলা হতো পায়রার দল। পায়রার দল, কারণ হচ্ছে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমগুলোতে আমাদেরকে হচ্ছে গিয়ে মানে ৪ সরব জনকে করে দিয়ে। রাখতেন হ্যাঁ, স্কুলে হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ। কোনো প্রাইভেট টিচার ছিল না। আমি নিজেই পড়তাম এবং হচ্ছে গিয়ে যেটা না বুঝতাম সেটা হচ্ছে দেখা গেছে যে আমার স্কুলের টিচারদের কাছ থেকে লাইব্রেরিতে তারা বসে থাকতো। এখন তো আমরা লাইব্রেরিতে আসলে ওইভাবে যাই না। আমাদের তো ৬টা মানে যদি সাবজেক্ট থাকে ৬টারই আমাদের টিচার লাগে, এমন এখন অবস্থা। তো আমরা হচ্ছে কি তখন হচ্ছে লাইব্রেরিতে যেয়ে বুঝে আসতাম এবং হচ্ছে গিয়ে 5 এ এবং 8 এ বৃত্তি পেয়েছিলাম। যখন 8 এ তো আসলে মানে আমাদের ছেলেমেয়েরা হঠাৎ করে একটু বড় হয়ে যায়। তো যেহেতু আমার আগেই বলেছি আমার ফ্রেন্ডদের বড় ভাই বোন ছিল, তো যার কারণে ওই এলাকায় ওইভাবে কেউ ডিস্টার্ব করার জন্য সাহস পায় নাই। তাদের খুব প্রভাব ছিল, যার কারণে কেউ ডিস্টার্ব করতো না। কিন্তু পছন্দ করতো অনেকেই। আমাদের 4 ফ্রেন্ডকেই মানে মোটামুটি 4 ফ্রেন্ডকে স্কুলের ওই সময়টা আসলে আমরা কেউ অস্বীকার করতে পারব না যে ওই সময়ে যে আমাদের মানে প্রেমপত্র দেওয়া বা বইয়ের মধ্যে কিছু গুজে দেওয়া, বান্ধবীর হাতে হচ্ছে গিয়ে প্রপোজ করা। তো এই বিষয়গুলো তো আসলে অহরহ ঘটতেই থাকতো। 9 ওঠার পরেই আমার হচ্ছে গিয়ে পরিস্থিতি একটু চেঞ্জ হয়ে যায়। তো ওই সময় আমার এলাকাতেই মোটামুটি মানে ৮-৯ জন মানে খুব পছন্দ করতো আমাকে। দেখতে শুনতে একটু ভালো এবং মেধাবী এবং ভদ্র, মানে সবকিছুতে একটু ভালো পরিচিতি থাকায় দেখা গেছে যে ওই সময় যারা পছন্দ করতো মোটামুটি একই সাথে অনেকগুলো বিয়ের প্রস্তাব আসে এবং সবাই ওই এলাকার স্থানীয়, সুবাড্ডার সবাই স্থানীয়। তো মোটামুটি ৫টা। সুবাড্ডা মানে ঢাকার সুবাড্ডা? হ্যাঁ, ঢাকার ওকে, সুবাড্ডা। ওকে। তো এখন হচ্ছে সবাই মোটামুটি যারা বিয়ের প্রস্তাবে তারা খুব প্রভাবশালী মোটামুটি। তো মানে এমন একটা অবস্থা যে প্রতিযোগিতা, বিয়েটা কে করতে পারে। ও, তো আমাদের যেহেতু কোনো প্রভাব নেই ওইখানে, না আব্বা বলল যে এসএসসিটা পরীক্ষাটা দিয়ে আমরা এখান থেকে চলে যাব, মানে সুবাটা থেকে মানে চলে অন্তত যাব। বিয়ের এই চাপ থেকে যাতে মুক্ত পায়। হ্যাঁ, 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 রাইট। যে এত মেন্টালি প্রেশার যাচ্ছ, আমার বাবা মা মনে হয় যে ঘরে ঠিক মতো শান্তিতে মানে কিছুই করতে পারছিল না, কারণ ওই যারা বিয়ের প্রস্তাব দিয়েছে তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে প্রতিনিয়তই আসিয়া পিড়াপিড়ি, মেয়েকে বিয়ে দিতেই হবে, কেউ বলে মেয়েকে তুলে নিয়ে যাবে। মানে এই যে একটা মেন্টালি প্রেশার। তো বাবা মা হয়তো তাদের অসচেতনতা বলি বা প্রতিকূল যে পারিপার্শ্বিকতা বলি, যেই কারণেই হোক তারা অবশ্যই বিয়ের সিদ্ধান্ত নিলেন যে তারা মেয়েকে বিয়ে দিবে। তো আমিও তো আসলে ওইভাবে তখন বুঝিনি যে আসলে বিয়ের জিনিসটা যে এত জটিল। কিন্তু আমার তো আসলে লেখাপড়াকে আমি প্রচণ্ড ভালোবাসতাম।
ওইরকম এইম ছিল না যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার। আপনাকে এসে মানে কেউ একজন তো বলেছে ফ্যামিলি মেম্বার যে তোমাকে আমরা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, এরকম কিছু কে বলেছে আপনাকে first? ওইভাবে তো আসলে আমি তো নিজেই দেখতাম মানে আপনি প্রতিদিনই তো। বুঝে যাচ্ছেন যে হ্যাঁ, কিছু একটা হ্যাঁ, 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 কথোপকথন। আমি তো প্রতিদিন দেখতাম যে তাদের গার্জিয়ানরা আসছে, এরকম হচ্ছে, অতটুকু বুঝি। না, কিন্তু আপনার ফ্যামিলি থেকে যে বিয়ে দিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছে, হুম, হুম, হুম। এটা তো আপনি বুঝতে হ্যাঁ, পারলেন। সেটা হচ্ছে ওই যে যারা শুভাকাঙ্ক্ষী আসে তারা তো আমার সাথেও কথা বলে আইসা। হ্যাঁ, আইসা কথা বলে। তো মানে তারাই আমাকে বেশি ইয়ে করে যে দেখো তুমি তো লেখাপড়া তো অনেক প্রচন্ড ভালো যেহেতু বাসো, তোমার বিয়েটা হলেই শান্তি। তো আমি আসলে বুঝি না যে মানে বিবাহ যে মানে এত জটিল বন্ধন, ওই মানে এইভাবে না বুঝে বললো যে তুমি যদি বিয়ে করো তাহলে সঠিকভাবে লেখাপড়া করতে পারবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে তোমার মানে বেস্ট হবে। তো আমিও আসলে ওইভাবেই মানে ভেবে নিছি। তো যার কারণে আমি রাজি হয়ে গেছি। আমি বলছি যে আমার বাবা মা যার কাছে আমাকে বিয়ে দিবে আমি মানে সেখানেই তাকে হচ্ছে বিয়ে করব। হ্যাঁ, তাকেই বিয়ে করব। হুম। তো বাবা মা হচ্ছে এই ৫ জনের কাছ থেকে যাকে বেছে নিল। তো সে হচ্ছে গিয়ে মানে আমাদের সুবাটা হচ্ছে গিয়ে উত্তরপাড়া আমাদের গ্রামের নাম, আর সে হচ্ছে সুবাটা মধ্যপাড়ার ছেলে। আমি আসলে ওইভাবে কখনো জানতেও চাইনি যে কোথায় বিয়ে দিবে বা দিচ্ছে। হ্যাঁ, আমি যখন বুঝলাম যে বিয়েটা হলে আমার মানে শান্তি, আমি মানে হচ্ছে গিয়ে আবার মনোযোগ সহকারে লেখাপড়ায় মনোনিবেশ করলাম। তো এরপরে হচ্ছে এদিক থেকে তো চারো বাসা থেকে যেখান থেকে যত প্রস্তাব আসছে সবাই কম্প্রোমাইজ করার চেষ্টা করছে। তো ওইখানে হচ্ছে মানে বিষয়টা এমন হচ্ছিল যে একদম মেম্বার চেয়ারম্যান পর্যন্ত গড়িয়ে গেছে বিষয়টা। ওহো। যে যেহেতু সবাই যারা বিয়ে করতে চাচ্ছে সবাই মোটামুটি প্রভাবশালী ছিল, তো ওই পর্যন্ত চলে গেছে। এখন এইটা কি আগেই বাবা মা ঠিক করে ফেলেছে, নাকি আপনাকে দেখাশোনা হয়েছে তারপর? না, 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 তাহলে বাবা মা ঠিক করে ফেলেছে। আমি তো আগেই বলেছি যে আমাকে বাবা মা ওই সবার মধ্যে যার কাছে বিয়ে দিবে আমি সেখানেই রাজি। মানে আমার মানে তো আপনি জানেনও না কে না, সে? না, 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 আমার কোনো পছন্দই ছিল না। সে আমাকে মানে কখনো প্রেমের প্রপোজাল দেয়নি, জাস্ট নিজে থেকে দেয়নি, কিন্তু একজন জাস্ট তার ক্লোজ ফ্রেন্ড বলেছিল যে সে আমাকে পছন্দ করতো, কিন্তু সে কিন্তু কোনো প্রপোজ দেয়নি। আর বাকি যারা ছিল সবাই কিন্তু প্রপোজ করেছিল। তো এরপরে হচ্ছে গিয়ে তারা সম্মতি দিল, দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার পাশের বাসায় যার মাধ্যমে হচ্ছে গিয়ে মানে বিয়েটা আর কি হতে যাবে, তো হচ্ছে কি তাদের হচ্ছে বাসায় বাবা মাকে ডেকে নিয়ে মানে আমার সাথে কথা হয়নি, আচ্ছা। আমার সাথে কোনো ধরনের কথা হয়নি। তো হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে আমার জানুয়ারি মাসের ২৯ তারিখে আমি হ্যাঁ। যখন 9 থেকে 10-এ উঠি, হ্যাঁ। তার মধ্যে হচ্ছে তারা হচ্ছে কি মানে বিয়ে মোটামুটি দুই পরিবার থেকে হ্যাঁ। মানে পরিবার থেকে কিন্তু ওইভাবে আসলে দেখতে এসেছিল। হ্যাঁ, হ্যাঁ। ছেলের দুলাভাই এসেছিল। ওকে। হ্যাঁ, ছেলের দুলাভাই দেখে গিয়েছিল। তো এরপরে আনুষ্ঠানিকতার মাঝে হচ্ছে গিয়ে 29শে জানুয়ারি 1999 সালে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। তো আসলে আমি তো বিয়েটাকে ওইভাবে মানে চিন্তাই করতে পারিনি। আমি আসলে ভাবছিলাম যে এখন আমার মুক্তি, যে লেখাপড়া মানে আমাকে এখন আর কেউ ডিস্টার্ব করবে না। সেই জন্য যখন আমাকে কাজী সাহেব হচ্ছে কবুল বলতে বললো, আমি না সাথে সাথে 3 বার কবুল বলছি। এই বিষয় দেখে কিন্তু আশেপাশে অনেকে বলতে লাগলো, কি ইসরে পাকা মেয়ে, কি মানে ওইভাবে যে অনেক পাকা মেয়ে, তো বিয়েতে তো অনেক দারুণ শখ দেখতেছি মানে আশেপাশে। কিন্তু আমি আসলে না ওইভাবে মানে কিন্তু মানে আপনি বুঝেনি না যে না, আসলে না, কি না, হচ্ছে। যে মানে যে হ্যাঁ বিয়েটা যে এত জটিল একটা বন্ধন, মানে বিয়ে করে যে লেখাপড়া টাফ হবে, মানে এই বিষয়গুলো কিন্তু আমার মাথায় তখন আসলে কাজই করতেছিল না। মানে আমার হচ্ছে কি এতটা মানে ডিস্টার্ব হচ্ছে মেন্টালি ভাবে প্রেশারে ছিলাম যে ওই বিয়েটা হইলে যে শান্তি পড়া করতে পারবো সেই খুশিতেই কিন্তু 3 বার কবুল বলেছিলাম। তো আমি আসলে ছোটবেলা থেকে মানে কালো মানুষ পছন্দ করতাম না। কালো মানুষ মানে হচ্ছে কি পছন্দ করতাম না। তো হচ্ছে যেহেতু আমি মানে অন্ততপক্ষে শুনেছিলাম, বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু যখন শুনেছিলাম যে তার সাথে বিয়ে ঠিক হয়েছে তো তখন মানে আমার মানে মনে একটু মানে কষ্ট লেগেছিল আর কি। হ্যাঁ, তো যখন তার সাথে আমার ফার্স্ট হচ্ছে গিয়ে মানে কথা হয় বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরে তো তারপর আমি তাকে যে লেখাপড়ার কথা বলতে লাগলাম, যে আমি কিন্তু লেখাপড়া ছাড়বো না, লেখাপড়া কিন্তু আমি করব। তো যেহেতু তার সাথে আসলে আমি আগে কথা বলিনি, তার মেন্টালি সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই। তো সে হচ্ছে গিয়ে তখন বলল যে আ তার হচ্ছে গিয়ে মানে তার কাছ থেকে কিছু অজানা কথা জেনে নিলাম যে তার যখন বয়স ৪০ দিন তার বাবা মারা যায়, এবং হচ্ছে গিয়ে সে কি কারণে লেখাপড়া করতে পারেনি, যেহেতু পরিবারকে সাপোর্ট দিতে হবে, সেজন্য কিছু দূর লেখাপড়া করেই সে একটা হচ্ছে তাঁতিবাজার গোল্ডের ছোটোখাটো একটা ব্যবসা ছিল নিজের। তো এরপরে হচ্ছে গিয়ে মানে এই কথাগুলো শুনে তখনই মানে আমি যে ওই যে বললাম যে কালো মানুষ পছন্দ করতাম না, তো কিন্তু ওই কথাগুলো শুনে মানে আমার মানে খুব মানে মায়া তৈরি। হ্যাঁ, মায়া কাজ করতেছিল। খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে সবকিছু বলল। তো এইভাবেই মানে ১ম দিন তার সাথে যে আমার মায়া কাজ করেছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে মানে মানে অনেক রোমান্টিক ছিল। হ্যাঁ, মানে খুবই রোমান্টিক ছিল সে ওই সময়ে। আমি নিজেও মনে হয় মানে তার ঘরে আমি দেখেছিলাম যে ড্রয়ারের মধ্যে এত রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ছিল, কবিতা আবৃত্তির ক্যাসেট, এবং মানে ওই সময় জনপ্রিয় যত ধরনের ভালো ভালো গান ছিল সেগুলোর মানে তার হচ্ছে গিয়ে সংস্কৃতি বোর্ডটা খুব উন্নত ছিল। ওয়াও! ও পড়াশোনা করেছে কতদূর পর্যন্ত? পড়াশোনা সে তখন ওই সময় তো আমার তো না মানে 10-এ বিয়ে হয়েছে, তো এসএসসি পরীক্ষা দেয়নি, কারণ হচ্ছে ওই আমাদের এলাকাতে মানে মোটামুটি যেহেতু বললাম যে বাবা তো ছোটবেলায়
মারা গিয়েছিল তার তো যেহেতু পরবর্তীতে তার আসলে ওই পরিবারকে না সেটা ঠিক আছে, বাট কোন ক্লাস পর্যন্ত পড়েছিল? সে হচ্ছে কি আমিও আসলে ওইভাবে তাকে লজ্জা দিতে চাই নাই। আমি আসলে কখনোই আমি আজও পর্যন্ত তাকে ওইভাবে জিজ্ঞেস করেননি? ডিরেক্টলি জিজ্ঞেস করি নাই যে তুমি কোন পর্যন্ত কোন ক্লাস শেষ করেছো। ও ইন্টারেস্টিং, বাট ও এসএসসি পাস করেনি? না এটাই? না হ্যাঁ হ্যাঁ। এসএসসি পাস এবং করেনি। সে ওই রবীন্দ্রসঙ্গীত এগুলো শুনতো? হ্যাঁ শুনতো এবং তার মানে তার যে মানে কি বলবো মানে এত কম কথা বলতো, তার যে মানে পার্সোনালিটি সেটাই আমাকে বেশি মুগ্ধ করেছিল। মুগ্ধ করে? ও হ্যাঁ বিউটিফুল। খুবই মুগ্ধ করেছিল, কারণ আমি তাকে দেখতাম সে যে কাজে শুধু যাইতো এবং আসতো, মাঝখানে শুধু আমার সাথে কথাবার্তা ছাড়া তার মানে কখন এত স্বল্পভাষী ছিল, কারোর সাথে কোনো অতিরিক্ত কোনো কথা বলা বা ওই ছিল না। তার সাথে বয়সের পার্থক্য আমার 9 বছরের, কিন্তু মনের বিলটা মনে হয় 99% হয়ে গেছিল। এইরকম বাসায় কখনো কাজ করা হয়নি, পরিবারের কাজগুলো করা হয়নি। তো সে হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে মোটামুটি এই কাজগুলো নিজের নিজের কাপড় নিজে ধোয়া, অনেক কাজ সে নিজে নিজে করতে অভ্যস্ত। তো তখন সে দেখা গেছে যে আমার যে স্কুলের ড্রেস ছিল, স্কুলের ড্রেসগুলো সুন্দরভাবে ধুয়ে সে ইস্ত্রি করে রাখতো। এরপর আমি তো তখন 10-এ পড়ি, তো আমাকে তো পরীক্ষা দিতে হবে। তো হচ্ছে ওই সময়টা হচ্ছে কি মানে বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকতাম। আমাদের বাসার সাথে আমার শ্বশুরবাড়ির পার্থক্য হচ্ছে 7-8 মিনিটের পথ হবে। এবং আশেপাশে আমার বাসার যে পাশে যে মানে যাদের সাথে মিশতাম তাদের গার্জিয়ানরা সরাসরি বলে দিল যে ওর সাথে মিশবে না, ওর যেহেতু বিয়ে হয়ে গেছে, হ্যাঁ এখন তোমাদের লেখাপড়া হবে না, মানে টোটালি ভাবে মানে তারা হচ্ছে গিয়ে বলে দিল যে এর সাথে মিশা যাবে না। তো এই বিষয়গুলো আমাকে মানে খুব মানে কষ্ট দিল যে বিয়ে হলে কি মানুষের লেখাপড়া হয় না, মানে এই যে মানে একটা আমার ভিতরে খুব মানে জেদ কাজ করলো কেন হবে না। তো আমি মানে হচ্ছে গিয়ে খুব মনোযোগ সহকারেই লেখাপড়া করতে লাগলাম। তো ওই বছর হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে হচ্ছে গিয়ে স্টার মার্ক পাইলাম। তো আমাদের ওই সময় তো ডিভিশন ছিল না, গ্রেড পয়েন্ট ছিল না, ডিভিশন ছিল, স্টার মার্ক পাইলাম। আপনার জামাই আপনাকে সাপোর্ট করতো লেখাপড়ার ব্যাপারে? হ্যাঁ। ও তো এসএসসি পাস করে নাই, ওর নিজের ভিতরে কোনো কমপ্লেক্সিটি কাজ করতো না? না না, কারণ হচ্ছে তাকে তো মানে বলাই হয়েছে যে সে আমাকে বলছে যে লেখাপড়া করাবে। আচ্ছা। এবং হচ্ছে গিয়ে সে আমাকে মানে প্রথম দিনই বলেছিল যে সে আমাকে পাওয়ার জন্য, এবং হচ্ছে গিয়ে সে আমাকে এতটা নাকি ভালোবাসছে, কিন্তু সেটা কিন্তু আমি টের পাই নাই। সেটা প্রথম দিন আমি জেনেছিলাম যে সে হচ্ছে আমাদের তখন খুব মানে ঠান্ডা, মানে বরফের মতো শীতের সময় এত ঠান্ডা ছিল, সেই ঠান্ডার মধ্যে সে পুকুরে নেমে থাকতো গোসলের অভিনয় করে, সে গোসল করবে কিন্তু আমাকে একটু দেখবে বলে এরকম একটা। তো যার কারণে মানে সে তো মানে অনেক পছন্দ করতো, তো যার কারণে হচ্ছে গিয়ে মানে সে মানে আপনি যা চেয়েছেন সেটা সাপোর্ট হ্যাঁ করেছে? সাপোর্ট করেছে। ওকে। তো এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পর হচ্ছে গিয়ে এখন তো হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা। তো আমি তো আসলে এইমটা ওইভাবে ছিল না যে আমি হচ্ছে গিয়ে মানে ভবিষ্যতে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ওইভাবে আসলে ছিল না, ওই লেখাপড়াকে প্রচণ্ড ভালোবাসতাম। তো স্টার মার্কস পেলাম, আমাদের স্কুল থেকে 2 জন আমরা স্টার পেয়েছিলাম। তো এরপরে যেটা হয় যে অনেকেই তখন প্রতিবেশীরা আপনার গ্রুপ কি ছিল? হিউম্যানিটিজ? সায়েন্স। সায়েন্স থেকে? জি। আচ্ছা ওকে। তো এরপর হচ্ছে গিয়ে অনেকেই তখন তাকে পরামর্শ দিল যে মেয়েকে মানে আর পড়ানোর দরকার নাই, আর পড়ানোর দরকার নাই, এখন স্টপ করতে হবে। তো আমি তো হচ্ছে গিয়ে মানে কি বলবো, ওই যে বললাম যে লেখাপড়াকে তো প্রচণ্ড ভালোবাসতাম, এটা তো ছাড়া যাবে না। যখনই মানে শুনছি, ইভেন মানে আমার ফ্যামিলি থেকেও শুনছি যে এখন আর পড়াশোনা করতে হবে না, এখন সংসার করতে হবে, স্টার পে মেয়ে এখন সংসার করবে, সংসার পুরোদস্ত করতে হবে। সংসার করবে। এখন তো মানে হচ্ছে কি আমাকে যখনই লেখাপড়ার কথা মানে বন্ধের কথা বলে আমার মানে কান্না ছাড়া আর কিছু আসে না। এটা কি জামাই বললো বন্ধের কথা? না মানে তাকে বলতেছে সবাই, মানে সে আচ্ছা। বলে নাই, তাকে বলতেছে। তো যখনই যে এখন সে বলতেছে দেখো মুরব্বীরা তো এরকম বলতেছে, হ্যাঁ তা এখন কি মানে কি করবে। এখন আমি বলি, তো আমার সে কান্না দেখে সে বুঝতে পারছে যে না এই লেখাপড়া তো এর বন্ধ করা যাবে না, যে মানে এই লেখাপড়াকে এত ভালোবাসে। এবং আমার স্কুল থেকে আমার যে টিচাররা ছিল তারাও বলেছে যে ও ভালো রেজাল্ট করেছে, ওকে আগাতে দাও। তো আমার হাজব্যান্ড আমাকে পূর্ণ সমর্থন করলো। কিন্তু যারা মানে হচ্ছে প্রতিবেশী বা যারা ছিল তারা বারবার শুধু একই কথা যে এই মেয়েকে যদি হায়ার এডুকেট করো এ মানে হচ্ছে অন্য কারোর সাথে চলে যাবে। তো আবার হচ্ছে আমি যেহেতু সায়েন্স ছিলাম, তো আমাকে তো হচ্ছে গিয়ে মানে এখন তো ভালো ইসের জন্য টিচারও রাখতে হবে। তাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা হচ্ছে তারা হচ্ছে গিয়ে তারা এক আত্মীয়ের কাছ থেকে কিনে নিয়েছিল, মানে জাস্ট নামমাত্র কিছু বায়না দিয়ে। তো ওই জায়গাটার হচ্ছে গিয়ে প্রায় আপনার হচ্ছে গিয়ে তখন রেজিস্ট্রেশনও হয়নি, কিছুই হয়নি, মোটামুটি আরো 7 থেকে 8 লাখ টাকা পাওনা। তো এই বিষয়গুলো তো আমাদের জানা ছিল না। তো এখন এগুলো তো তাকেই মানে পরিশোধ করতে হবে। তখন আমি বললাম যে তোমার এই আমাকে লেখাপড়া করানো নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি হচ্ছে নিজেরটা আমি পারবো, ঠিক তুমি আমাকে যতটুকু পারো আমাকে হেল্প করবা। আমি হচ্ছে গিয়ে বাসায় আমি টিউশনি শুরু করে দিলাম, হ্যাঁ কিছু প্রাইভেট পড়া শুরু করে দিলাম, এবং আমি ভর্তি হলাম হচ্ছে গিয়ে নদীরে পাড়া ঢাকা মহানগর মহিলা কলেজ লক্ষ্মীবাজার, সেখানে আমি ভর্তি হলাম। মানে নিজের পড়াশোনা নিজে টিউশনি করে হ্যাঁ পড়বেন? জি জি, মানে আমার হচ্ছে ডিসিশনটা এরকম নেওয়া হলো যে তোমার আমাকে করতে হবে না, তুমি হচ্ছে বাসা মেনটেন করো, হ্যাঁ ওই দিক থেকে মেনটেন করো, আমি হচ্ছে আমারটা চালাতে পারবো ইনশাল্লাহ।
আমি ছোটবেলায় খুব সিনেমা দেখতাম। তো আচ্ছা। সিনেমায় তো দেখতাম যে মানে শাবানা, ববিতা এরা শাশুড়ির কত কষ্ট সহ্য করে তারপরেও সংসার করে, কত ভালো তারা। তো মানে আমারও তখন মানে মনে হইতো, আমি কখনো কারোর সাথে শেয়ার করতাম না, একটু কনজারভেটিভ ছিলাম যে আমারই তো লজ্জা হবে। আমি যদি এইসব বিষয়ে মানুষকে বলি যে হ্যাঁ এরকম এই বিষয়গুলা, তো আমারই তো লজ্জা লাগবে। আমিও সেই যে এটা কোনো ব্যাপার না, আমাকে তো মারেও না, কিছু করে না, জাস্ট একটু মানে হয়তো কটু কথা শুনতে হয়, হুম। এগুলো কোনো ব্যাপার না। হুম। তো ওইভাবে আসলে জাস্ট মানে চালিয়ে নিতাম। কিন্তু আমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা খুবই ভালো ছিল। ওকে। যে সে ব্যবসা যখন মানে মানে বাসায় আস্তে আস্তে তার মোটামুটি রাত ম্যাক্সিমাম সময় 12টার আগে সে আসতে পারতো না। হুম। এবং সে ওই আপনার হচ্ছে তাঁতিবাজার থেকে হেঁটে আসতো, তখন রিক্সা ভাড়া 10 টাকা ছিল মোটামুটি নদীর এপার থেকে। হুম। তো সেই 10 টাকা সেভ করার জন্য বা 15 টাকা সেভ করার জন্য সে হেঁটে হেঁটে 1 ঘন্টা টাইম নিয়ে সে দোকান থেকে প্রতিদিন আসতো, এবং আসার সময় হচ্ছে গিয়ে মানে মানে কিছু হইলেও আমার জন্য নিয়ে আসতো। বাহ, হ্যাঁ, বিউটিফুল। আমার মানে হচ্ছে গিয়ে শখের কিছু জিনিস সে অল্প 5 টাকার হোক 10 টাকার হোক চকলেট বা মানে হচ্ছে গিয়ে তার মানে পছন্দ মতো সে নিয়ে আসতো। এবং হচ্ছে গিয়ে বিভিন্ন টাইমে যখন হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ বা বিভিন্ন যে অকেশনগুলো ছিল সেগুলোতে নিয়ে আমাকে মানে খুব ঘুরতো আর কি। বাহ। এবং হচ্ছে সে মানে মানে আমরা খুব রোমান্টিক ছিলাম। হ্যাঁ। এবং আমি আমাদের যে আত্মীয়র কাছ থেকে আমরা জায়গাটা নিয়েছিলাম, সেটা আমরা 5% নিয়েছিলাম, কিন্তু এখানে আরো 30% জায়গা ছিল সম্পূর্ণ খালি। তো সেই জায়গাটাও মোটামুটি আমাদেরই দেখাশোনা করতে হতো আর কি। আচ্ছা। সেইখানে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন সবজি চাষ করে খাইতাম। ঢেঁড়স ছিল বা বিভিন্ন সময় বিভিন্ন যখন যেটা হইতো করতাম। তো দুইজনে সকালবেলা সুন্দর করে সেগুলো পরিচর্যা করতাম। এবং যেহেতু 30% জায়গাটা মোটামুটি বেশ বড়, এবং ওই তার পাশে ছিল নিচু জায়গা মোটামুটি 150%। তার পাশে নিচু শতাংশ ওগুলো বিভিন্ন মানুষের আর কি মালিকানার। তো কিন্তু সারা বছর প্রায় পানি থাকতো, ওই খালের সাথে সংযোগ ছিল তো, বুড়িগঙ্গা নদীর সাথে সারা বছর পানি থাকতো। তো ওইখানকার যে প্রাকৃতিক যে মানে দৃশ্যটা মানে দৃশ্যটা। কি বলবো, মানে এত ভালো মানে লাগতো। মোটামুটি মানে ওই দেখা কাজে আসার পর 12টার পরে আসার পরে আমরা দুজন দরজা খুলে এরকম বসে থাকতাম যখন চাঁদনি রাতের বেলা? হ্যাঁ রাতের বেলা চাঁদনি রাতে হচ্ছে এরকম জানলা খুলে দরজা খুলে বসে থাকতাম। জোনাকির পোকা এরকম ঘরে আসতো। বিউটিফুল, হ্যাঁ, বিউটিফুল। দুজনকে খুবই মানে রোমান্টিক ভাবে আমার সময়গুলো হচ্ছে গিয়ে পার পাস করেছি। করতেন। হ্যাঁ, পাস করতাম। সে যখন আসতো আমি তখন ঘুমিয়ে থাকতাম। হ্যাঁ। সে কখনো আমাকে ডাকতো না যে তার ঘুমটা ডিস্টার্ব হবে। তখন সে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রিল্যাক্স মোডে তখন হচ্ছে গিয়ে আমাকে মানে ডাকতো। মানে তাকে যে আমার হেল্প করা লাগবে বা তাকে এটা মানে কখনোই কোনো রাগ জিনিসটা তার ছিলই না। ওয়াও। মোটামুটি পড়ার পর হচ্ছে ইন্টারের রেজাল্ট হলো, সেইখানে আমি 795 পেলাম। ওয়াও। 795 পেলাম, তো স্টার মার্ক দুইজন আমরা মানে আরেকজন ছিল সে 813 পেয়েছে, আমি সেকেন্ড হলাম আর কি। ওকে। তো সেইখানেও খুব ভালো করলাম। ভালো করার পর এখন হচ্ছে গিয়ে ওইভাবে তো আগেই বলছি, আগে কোনো এইম নাই যে আমি এখন ডাক্তার হব না কি হব, সেই ধরনের কোনো এইম নেই। তো আমি আবার ভাবলাম কি রেজাল্ট যেহেতু দুইটাই ভালো, এসএসসি এইচএসসি। আপনি 5 এ বৃত্তি পেয়েছেন, 8 এ বৃত্তি পেয়েছেন, জি, জি, এসএসসি তে 5 স্টার মার্কস, এইচএসসি তে স্টার জি, মার্কস। জি। এরপর হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে যেটা মানে আমি ওই সময়টাতে ভাবলাম যেহেতু দুইটাতেই ভালো রেজাল্ট আছে তাহলে ভালো কোথাও চান্স পাবো, মানে একটা ওই সময়টা আমি খুব মানে গাফলতি করে ফেললাম। হুম। ওই যে ভর্তি সময়টা, ওই সময়টা আমি পড়াশোনায় তেমন একটা মনোযোগী না হয়ে জামাইয়ের সাথে পুরাই একেবারে রোমান্টিক সিনেমার মতো এই কক্সেস বাজার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলাম। হ্যাঁ, ঢাকায় রিক্সায় ঘুরে বেড়ানো, বিভিন্ন আত্মীয় বাসা যেয়ে থাকা। এই সময় এর মধ্যে তো আসলে আর সুযোগ পাই নাই, বিয়ের পর লেখাপড়া মাঝখান দিয়ে চলে গেছে। তো এই সময়টাতে হচ্ছে আমরা বেস্ট মানে এনজয় করতে লাগলাম। ভাবলাম যে পারবো মানে হয়ে যাবে এরকম একটা। তো এর মাঝখানে হচ্ছে ভর্তি হয়েছিলাম মানে আমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, ও মেডিকেল কোচিংয়ে। তো আসলে ওইভাবে হচ্ছে গিয়ে মানে আসলে পড়া হয়নি। হুম। এরপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করলাম আর ঢাকা ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করলাম। এই দুটোর বাইরে কোথাও না না? না, জগন্নাথেও করিনি তখন, তো হচ্ছে গিয়ে মানে আপনি যদি দুটোতে একটা তো চান্স না পেতেন, মেডিকেলে তো খুব টাফ, ঢাকা ইউনিভার্সিটিতে যদি চান্স না পেতেন তখন কি করতেন? আসলে হচ্ছে কি আমি আগে থেকেই বললাম যে ওইভাবে এম ছিল না, যার কারণে এমটা কিন্তু ওই পর্যন্ত মানে মানে ইয়ে লেখাপড়া হয়নি। করবেন না এরকম কোনো ব্যাপার? ঠিক আছে, হয়েছে, যাক, ইন্টারভিউ পাস হ্যাঁ, করে মানে ফেলেছি। আমার একটা এরকমই একটা ইয়ে ছিল, হইলে হবে না হলে না হবে, মানে এরকম একটা মানে ব্যাপার ছিল। ওকে। হ্যাঁ, তো আমার মানে খুব সম্ভবত মনে হয় যে জগন্নাথের ফর্মটা কেনা হয়েছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই, কারণ ওই ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা যখন আমার মানে হয়েছে আমি টিকে গেছি, তখন Wow. হয়তো পরীক্ষাটা দেই নাই, এরকম একটা কিছু একটা ছিল। তো ঢাকা তখন ইউনিভার্সিটিতে আপনি কোন সাবজেক্টে চান্স পেলেন? আমি হচ্ছে গিয়ে মানে 4টা আমাদের যেটা হচ্ছে কি আমাদের তো ওয়েটিং থেকে আসতে হ্যাঁ, হয়। জানি, তো হ্যাঁ। আমাদের হচ্ছে কি যে লাস্টে 4টা সাবজেক্ট ছিল, ওইভাবে আসে নাই। হ্যাঁ। আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স, তারপরে ছিল কেমিস্ট্রি, ওইগুলা অনেক বেশি আমার ফেভারিট ছিল, কিন্তু ওইভাবে আসে নাই। ওয়েটিং থেকে আমার হচ্ছে গিয়ে 4টা সাবজেক্ট ছিল, হুম। জুলজি, তারপর হচ্ছে বোটানি, আর হচ্ছে গিয়ে সয়েল সায়েন্স, আর হচ্ছে সাইকোলজি।
আপনি সয়েল সায়েন্স নিলেন। হ্যাঁ, তখন হচ্ছে কি মানে অনেককে জিজ্ঞেস করলাম যে কোনটা নিলে ভালো হয়। মানে আমার আসলে ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে তো স্কুল কলেজে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু এছাড়াও তো যে সাইকোলজি, সায়েন্স, তারপর হচ্ছে গিয়ে সয়েল সায়েন্স এগুলো সম্পর্কে তেমন আইডিয়া ছিল না। তো অনেকে তখন ওই মুহূর্তে যারা ছিল তারা বলল আমাদের তখন ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে ২০০০ সালে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স হিসেবে যুক্ত হইছে আরকি। আগে ছিল সয়েল সায়েন্স হিসেবে। তো সবাই বলল যেহেতু এখন তখন জলবায়ু মানে সম্মেলন নিয়ে খুব আলোচনা হচ্ছিল। তো বলল এনভায়রনমেন্টাল সায়েন্সটা এখন গুরুত্বপূর্ণ স্কোপ আমাদের জন্য হইতে পারে। হ্যাঁ, নাও এটা খুব রেয়ার। আরেকজন ছিল যে সে হচ্ছে গিয়ে মোটামুটি ৮৪০ সে এসএসসি তে পাইছে। সে আমাকে পরামর্শ দিল যে আমার ফার্স্ট চয়েস ছিল সয়েল সায়েন্স। মানে সে হচ্ছে চয়েস থেকে গেছে। তো সে বলতেছে এটা যে আমার তো ছিল এবং আমি মেডিকেলও পরীক্ষা দিইনি, তার নাকি ওইটাই পড়ার আগ্রহ ছিল। বাসায় সেশন কত আপনার? আমার হচ্ছে এসএসসি ঢাকা ইউনিভার্সিটি সেশন ২০০৩ হ্যাঁ 2003 ওকে। তো এরপর হচ্ছে গিয়ে বাসায়ও কারো পরামর্শ নিলাম না যে কোন সাবজেক্ট নিব। ওইখানেই আমি জাস্ট সরাসরি যেহেতু আমাদের সরাসরি চয়েস করতে হয়েছে, সরাসরি হচ্ছে গিয়ে সয়েল সায়েন্সকে চয়েস করে আসলাম। বাসায় যাওয়ার পর তো সবাই এটা তো কেউ শুনে নাই। আর ওইভাবে তো আসলে গাইডলাইন্সও নাই, ওগুলা বোঝার মতো আসলে তেমন কেউ ছিল না। তারপর বলে এটা কি সাবজেক্ট সয়েল সায়েন্স, তুমি জুলজি নিতা বা বোটানি নিতা তাহলে তো হইতো। বোটানি নিলেও তো তুমি ভালো কিছু করতে পারতা, বা সাইকোলজি নিলেও তো পরবর্তীতে তুমি সাইকিয়াট্রিস্ট বা হ্যাঁ তখন সেটা বলতেছে। তখন তো আর কোনো উপায় নাই। তো এরপর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদের কার্জন হলে ক্লাস হইতো না, কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার হাজবেন্ড তার পরবর্তীতে পড়াশোনা করেনি আপনার বিয়ের পরে, নিশ্চয়ই না। পড়াশোনা আমার হাজবেন্ড তো না পড়াশোনা করে না না, না তা তো হচ্ছে এবং ফ্যামিলি ওয়াইফ সাপোর্ট। চলে গেল ইউনিভার্সিটিতে, তাও ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে। হাজবেন্ডের প্রতিক্রিয়া কি ছিল? এখন হচ্ছে কি মানে আশেপাশে কিন্তু সবাই তাকে শুধু একই কথা, যে বউ কিন্তু হাতের বাইরে হ্যাঁ চলে যাচ্ছে। বউ চলে যাবে হাতে বাইরে, মানে তাকে মানে সবসময় বলতো তোমার বউ চলে যাবে, মানে তাকে 99% নিশ্চয়ই মানে যে যাই নাই মানে যাই নাই এটা হচ্ছে বড় কথা, মানে হচ্ছে কি চলে এতদিন যাবে। কেন যায় না এটাই বড় কথা, এখন কিন্তু চলে যাবে, কারণ সে ইউনিভার্সিটিতে চলে গেছে, তুমি এখানে এসএসসি পাস করো নাই। হ্যাঁ হ্যাঁ Oh my God! হ্যাঁ, তো এরকম একটা ছিল। এবং মানে ইউনিভার্সিটি থেকে যাওয়ার পরেও মানে যে প্রতিবেশী ছিল সরাসরি বলতো, এই মেয়ে তুমি তো ছেলেটা করতেছে, তুমি কেন এত লেখাপড়া করতেছো, হ্যাঁ মানে বিভিন্ন ধরনের কটু কথা মানে বলতো। তো হচ্ছে গিয়ে আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে এখন হচ্ছে কার্জন হলে আমার ক্লাস হয়। তো আর এই সময় যে আগেই বললাম যে বাড়ির ব্যাপারটা, বাড়ির যেহেতু সাপোর্টই করতে হবে, তো ওই সময় দেখা যায় যে মানে তাকে তো ওই দিক থেকে পুরো ওইটাই মেনটেন করতে হইতো। আর আমি তখন যেটা করতাম যে কার্জন হল থেকে মানে আমার বাসা থেকে হেঁটে ব্রিজ পর্যন্ত যাইতাম, ব্রিজটা আবার পার হইতাম গাড়ি দিয়ে। তো ওইখান থেকে আবার হচ্ছে গিয়ে হেঁটে হচ্ছে কার্জন হলে, আবার কার্জন হল মানে হচ্ছে আসার সময় আবার কার্জন হল থেকে ৯ বাজার ব্রিজ পর্যন্ত হেঁটে আসতাম, আবার ব্রিজটা পার হয়ে আবার হেঁটে বাসা যেতাম। মানে আচ্ছা, এইভাবে হচ্ছে টানা মানে একেবারে ইউনিভার্সিটি লাইফ মানে ওকে। পার করেছি। হ্যাঁ, বাসায় কি রান্না বান্না করতে হতো? না বাসা যে হচ্ছে রান্নাবান্না করতে হতো না, কারণ হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে কি মানে বউয়ের হাতে রান্না পছন্দ করে না, মানে তার নিজের হাতে রান্না করে খেতেই খুব মানে ভালো লাগতো। তো সে নিজেই রান্না করতো। আচ্ছা, হ্যাঁ রান্না আপনার করতে ভালো হতো না। হয়েছে, মুক্তি পেয়ে গেছেন এই জায়গায়। হ্যাঁ, সেটা একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা অস্বীকার করবো না অবশ্যই। কিন্তু হচ্ছে কি ওই মানে বলে না যে মানে খাইলে কি হবে, কিন্তু কথা শুনতে হইতো ঠিকই। হ্যাঁ, হ্যাঁ, খাইতাম হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ওই কথা ঠিকই শুনতে হইতো। প্রথমে বলেছিলাম যে ইন্টারের পর একটা বেবি নিব, এরকম একটা ডিসিশন ছিল। কিন্তু যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম যে রেগুলার ক্লাস করতে হয়, হ্যাঁ রেগুলার ক্লাস করতে হয়, 60% ক্লাস না হলে তো হচ্ছে কি আমাদের পরীক্ষা দিতে দিবে না। তো সেই সময় হচ্ছে মানে মোটামুটি যখন থার্ড ইয়ারে পড়ি একটা মানে হতাশার মধ্যে পড়ে গেলাম। হুম, হ্যাঁ তখন হচ্ছে গিয়ে ভাবলাম যে যাই হোক 1 বছর ইয়ার লস হবে, কিন্তু এখন হচ্ছে বেবি নিব। মানে বিষয়টা হচ্ছে এরকম যে অনেক লম্বা একটা গ্যাপে চলে গেছেন ফিজিক্যালি, পরবর্তীতে দেখা গেল দুজনের কেউ সামর্থ্য নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ সো ডক্টরাল সাজেশনটা হচ্ছে যে বিয়ের আসলে এত বড় গ্যাপ দেওয়া উচিত না বেবি নেওয়ার হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ So, তবে প্রথমে মানে হচ্ছে এবং সেটাই- আশেপাশের লোকজনও তো বিভিন্ন রকমের কথাবার্তা বলে, হ্যাঁ 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 রাইট? প্রথম থেকেই তো সেটাই হচ্ছে গিয়ে যে মানে তখন আমরা খুব মানে একটা হতাশার মধ্যে চলে গেছি। তখন আমার মানে হাজব্যান্ডও খুব মানে বলতে লাগলো যে এখন কি করব, আমরা তো মানে সমস্যায় পড়ে যাচ্ছি। হুম। মানে এরকম করতে করতে আরো 2-1 বছর চলে গেল। তখন আমি অনার্স থার্ড ইয়ারে উঠি। হুম। থার্ড ইয়ার ওঠার পর মোটামুটি একটা হতাশার মধ্যেই চলে আসি। মানে বেবি নেওয়ার ট্রাই করছি মোটামুটি 1 বছর হলো, তখনও হচ্ছে গিয়ে বেবি হচ্ছে না। হুম। তো এরপর হচ্ছে গিয়ে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে মানে ডাক্তার দেখালাম, বিভিন্ন হচ্ছে গিয়ে চিকিৎসা নিলাম। হুম। তো তারা বলছে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে গিয়ে মানে বেবি হচ্ছে না কিন্তু কোনো সমস্যা নেই। হুম। হ্যাঁ এরকম একটা হচ্ছে গিয়ে মেন্টালি প্যারা নেওয়ার দরকার নাই। তখন ভাবলাম যে এই হতাশাটাকে ভাগ্য মেনে নিয়ে আমরা জীবনযাপন শুরু করে দিলাম। হুম। যে এখন আমাদেরকে ভালোভাবে বাঁচতে হবে, এটা হচ্ছে মূল লক্ষ্য। হুম। তো যখন অনার্স থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার মোটামুটি কমপ্লিট করব, তো এই সময় হচ্ছে আমার হচ্ছে গিয়ে দেবর হুম। দূর সম্পর্ক তো আমার হাজব্যান্ডের খালাতো ভাই। জি। তো সে হচ্ছে কি তার এক ফ্রেন্ডের জন্য আমাকে মানে সে নিজেই ফর্ম ফিল আপ করে দেয় প্রাইমারির জন্য, যে আমার একটু হেল্প নিয়ে সে পরীক্ষা দিবে আর কি। হুম। তো আমি হচ্ছে কি যখন পরীক্ষা দেওয়ার পর ওই ছেলের হয়নি, আমার চাকরি টাকরি হয়ে গেছে প্রাইমারি সেকশনে। হুম।
তো আমি হচ্ছে কি অনার্সের পরপরই তখন মানে সবাই বলে কি জয়েন করে ফেলো, কোনো সমস্যা নেই, বাসা কাছে স্কুল তো জি। জয়েন করো, পরবর্তীতে তুমি যদি বড় কোনো চাকরি করো তাহলে করবে। তো ওকে, আমিও হচ্ছে গিয়ে মোটামুটি অনার্সের পর হচ্ছে গিয়ে চাকরিতে জয়েন করে ফেললাম আচ্ছা, প্রাইমারি হতে। হুম। তো এরপর পরই হচ্ছে আবার হেডমিস্ট্রেসের পরীক্ষা হলো, তো আবার দেওয়ার পর ওইখানেও হয়ে গেল। আচ্ছা, প্রাইমারিতে আবার হেডমিস্ট্রেস হিসেবে জয়েন করলাম হুম। কিছুদিন পরেই। হুম। মানে সবাই আমার যারা ফ্রেন্ড আছে শুভাকাঙ্ক্ষী যারা হচ্ছে গিয়ে স্কুলে যখন জয়েন করছি তখন থেকেই সবাই বলতে লাগলো, তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছো, তুমি প্রাইমারিতে করবে, এটা কেমন কথা, তোমাকে অবশ্যই ভালো কোথাও মানে জব করতে হবে। হ্যাঁ, যারা শুভাকাঙ্ক্ষী ছিল। আবার অনেকে নিরুৎসাহ করতো যে প্রাইমারিতে পড়ে আর কোনোদিন কেউ কিছু হয় না, এইভাবে ইয়ে করতো। তো যাই হোক, আমি যে স্কুলে চাকরি করতাম তারা সবাই শুভাকাঙ্ক্ষী ছিল, মানে খুবই মানে কি বলবো, বিশেষ করে নুসরাত আপার নামটা না নিলেই মানে হয় না। আপাত ওই সময় ওই স্কুলের হেডমিস্ট্রেস ছিল চর চামারদহ স্কুল, আমার রানীগঞ্জের একটা কিসের স্কুল নাম কি? চর চামারদহ স্কুলটার নাম 96 চর চামারদহ। জি, প্রাথমিক বিদ্যালয়। তো এটা হচ্ছে গিয়ে আমার বাসা থেকে মোটামুটি 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা লাগে যাইতে। আচ্ছা, মানে আপা বলে ডাকতো, আপা আপনি এই কাজটা করেন না, আপনি পড়েন আপা, মানে সে খুব উৎসাহ দিত। মানে বিসিএস এর জন্য পড়েন? হ্যাঁ হ্যাঁ, বিসিএস এর জন্য পড়েন। তখন আমি হচ্ছে লাখিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমিস্ট্রেস হিসেবে যোগদান করি। আচ্ছা, লাকড়ি চর, লাখিরচর লাখের চর, লাখিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোন জেলা এটা? এটা হচ্ছে ক্যানিগঞ্জে। ওই কেরানীগঞ্জের ভিতরে? হ্যাঁ, আচ্ছা, ক্যানিগঞ্জে। তো সেইখানে আবার প্রধান শিক্ষক হিসেবে হচ্ছে গিয়ে জয়েন করি। তো জয়েন করার পর যেহেতু ওইখানে তো প্রাইমারিতে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করতে হয়। তো ও তখনও কি বিজনেস করছে? জি জি, কিসের বিজনেস? তার হচ্ছে গিয়ে তাঁতিবাজার গোল্ডের হচ্ছে গিয়ে মানে ওটার তো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সে হচ্ছে গিয়ে স্বর্ণগুলোকে পালিশ বলে, পালিশ ডিপার্টমেন্ট। ওর নিজের নাকি কোথাও জব করে? না, নিজে ছিল, ও ওকে, নিজে ছিল। ঠিক আছে। ভদ্রলোককে দেখতে নিশ্চয়ই আপনাদের ইচ্ছা করছে, উনি আছে স্টুডিওর বাইরে স্ট্যান্ড বাই, আমরা ওনাকে নিয়ে আসবো। তো দুজনে মোটামুটি ওই আমাদের হতাশার বেবির বিষয়টা ভুলে গেলাম। তো ঠিক মানে ওই সময় আমার হাজব্যান্ড হচ্ছে তাবলিগে যায়, 2012 সালে ঘটনা। তাবলিগে যায় হচ্ছে গিয়ে 4 মাসের জন্য, যেটাকে আমরা বলি চিল্লা। হ্যাঁ চিল্লা বলি। হুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওই সময় মানে মহান আল্লাহ তাআলা আমাকে মানে আমার তখন হচ্ছে গিয়ে আমার একটি কন্যা সন্তান উম্মে হাবিবা সারা, তাকে মানে কি আমার নামটা আপনি এত স্পিডে কথা বলেন, আমি জানতাম যে দুনিয়ার সবচেয়ে বেশি স্পিডে কথা আমি বলি, কিন্তু না, আজকে সে ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। আজকে আমার গেস্ট আমার চাইতে 3 গুণ বেশি স্পিডে কথা বলে। কি নাম? মেয়ের নাম কি? উম্মে হাবিবা সারা। উম্মে হাবিবা সারা। হ্যাঁ হ্যাঁ, মেয়েটার নাম রাখলেন আপনারা। হ্যাঁ জি। তো আমি হচ্ছে কি আমাদের একটা গাড়ি ছিল, যে মানে বাস টাইপের, বাসও না, ওগুলোকে কি বলে, ছোট টাইপের গাড়ি। সেই গাড়িগুলো হচ্ছে গিয়ে আমাদের কেরানীগঞ্জে কদমতলী থেকে ওই দিকে যাইতো, একেবারে হচ্ছে গিয়ে তালেপুর, মানে আমার যেখানে স্কুল সেখানে যাইতো। তো মোটামুটি 40 মিনিট লাগতো। হুম। তো তখন আমি কি করব, যে সবাই এত ইন্সপায়ার করছে, যে এখন আমার নিজেরও একটু আগ্রহ ছিল কিন্তু অনেক বেশি ছিল না। হুম। মোটামুটি গাড়িতে বসে পড়তাম, পাশে যাত্রীরা সবাই হাসাহাসি করতো এই বিষয়গুলো নিয়ে। যাওয়ার সময় এরকম গাড়িতে পড়তাম, আসার সময় বসে বসে গাড়িতে পড়তাম, এবং যখন অফিস রুমে ক্লাস শেষে বসতাম তখনও পড়তাম। মানে তখন আমার পড়ার স্পিডটা মানে অনেক বেশি বেড়ে গেল। হুম। হ্যাঁ, তো ওই অবস্থাতেই আবার যখন আমি মানে হেডমিস্ট্রেস হিসেবে যোগদান করি, তো এর মধ্যে পরীক্ষা দেওয়া হয়ে গেছে। বিশেষ পরীক্ষা? জি হ্যাঁ, ওকে, কততম এটা? এটা হচ্ছে 33তম। 33তম। 33 ওকে, তারপর? ম্যাক্সিমাম সময় স্কুলে যে জব করেছি এর ফাঁকে খাইতে বইতে শুইতে যখনই অবসর পেয়েছি, এর মাঝে হচ্ছে কি আমি তখন তো বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, তখন আমার বাসা তো আমার মানে মানে মা কাছাকাছি। বাচ্চা টেক হ্যাঁ, কেয়ার আমার করতে? মা হচ্ছে বাচ্চা টেক কেয়ার করেছে, একদম সম্পূর্ণ প্রথম বছর সম্পূর্ণ টেক কেয়ার সে করেছে। ওকে, তার মানে আপনি হচ্ছে বলা যেতে পারে যে চাকরির ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেয়েছেন অতটুকু হচ্ছে বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছেন। প্রিপারেশন নিয়েছি জি। তারপর? তো ভাইবা দেওয়ার সময় যেই বিষয়টা আমার হইলো, আমার আসলে সবকিছু কপি তো 2 কপি করে নিয়ে যেতে হয় ভেরিফিকেশনের জন্য, বিভিন্ন কাগজপত্র। তো আসলে এত মেন্টালি প্রেসারে ছিলাম, মানে খুবই মেন্টালি প্রেসারে ছিলাম, আমি হচ্ছে সব 1 কপি করে নিয়ে গেছি। এখন 1 কপি করে নিয়ে যাওয়ার পর যখন আমার সিরিয়ালটা আসবে, তা একজন ভাইবার সিরিয়ালের আগে কিন্তু আরেকজনকে জিজ্ঞেস করে, সব কাগজপত্রগুলো জমা রাখে। তো আমাকে যখন ডাকার পরে আমার কাগজপত্র দেখে তো আরও কাগজপত্র চাচ্ছে। তো আমি বলছি, তো আমার কাছে তো কাগজপত্র আমি তো 1 কপি নিয়ে আসছি, নিচে ফটোকপিরও কোনো দোকান নেই। এখন সে বলতেছে যে না, আপনি তো বিসিএস দেওয়ার যোগ্যতাই রাখেন না, আপনি যেইখানে ভাইবার এই জিনিসগুলো আপনি ভালো করে ইনস্ট্রাকশন পড়েন না, ইনস্ট্রাকশন না পড়ে আপনি সব কিছু 1 কপি করে নিয়ে আসছেন, ভেরিফিকেশন বিভিন্ন তাহলে কিভাবে কি সম্ভব? এটা সম্ভব না, আপনি যেতে পারেন, মানে যে হচ্ছে যেমন আছে। তো আমার তখন খুব মানে প্রচণ্ড মানে 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 মন খারাপ হয়ে গেছে। তো আমি হচ্ছে মন খারাপ করে মানে চলে আসছি নিচের দিকে। ভাবলাম যে দেখি নিচে কোথাও পাই কিনা, ফটোকপির দোকান দূরে টুরে পাই কিনা। সবাই তো ভাইবা বোর্ডে যে যা এসে চলে গেছে। তো নিচে যখন নামছি, মানে একটা ভাই আসছিল, যে মানে কি বলবো, যে মানে ভাগ্য, আমি আসলে কি যখন প্রথম দিকে মানে ওই রকম ধর্ম সম্পর্কে জানতাম ঠিক আছে, কিন্তু বেশ উদাসীন ছিলাম, নিজের লাইফকে খুব মানে এনজয় করেছি। কিন্তু এই যে ভাগ্য, তারপর হচ্ছে যে আমাদের যে মানে স্রষ্টার প্রতি যে অগাধ বিশ্বাস, এই বিষয়গুলো ছিল, কিন্তু ওইভাবে ওইরকম গভীর
গভীরভাবে ছিল না। প্র্যাকটিস করতেন না? হ্যাঁ, প্র্যাকটিস করতাম না। তো যখন নাকি মানে আমি মানে হচ্ছে গিয়ে নামছি, ভাইয়াটা আসছিল যে, "কি ব্যাপার আপু ভাইবা হয়ে গেছে?" আমি বলি যে, "না ভাইবা আমার হবে না।" বলে, "কেন হবে না?" পরে বললাম যে, "এরকম আমি তো ভুলে মানে ভালো করে ইনস্ট্রাকশন পড়িনি, সব তো এক কপি করে নিয়ে আসছি।" তখন ভাইয়াটা বলল, মানে সে সাথে বলল, "আপু মানে আল্লাহ মনে হয় যে মানে আমি আজকে মানে তার কাছে সব ব্ল্যাঙ্ক শিটগুলো সব মানে ডাবল কপি ছিল। বলে আমি এগুলো বাসায় রাইখা আসতে মানে যাইও মানে রাইখা আসিনি। মানে তার হচ্ছে গিয়ে ফাইলে ওগুলো সবগুলো ব্ল্যাঙ্ক কপি ছিল।" মানে তখন মানে ওই সময়টা যে আমাকে তো এরপরেই ডাকবে। মূলত হচ্ছে একজন ডাকার আগে যখন আমাকে ডাকবে তার আগেই কিন্তু মূলত হচ্ছে তার কাগজপত্রগুলো জমানো হয়। তখন মানে কি বলব? বলে যে, "আপনি আর কথা না বলে এগুলো নিয়ে তাড়াতাড়ি আপনি রুমে যান। রুমে যেয়ে তাড়াতাড়ি করে লিখেন।" পূরণ করেন, ফর্মগুলো পূরণ হ্যাঁ, করেন। ফর্মগুলো পূরণ করেন। তখন ফর্মগুলো আমি যে কি স্পিডে যে পূরণ করছি, আর ওই সময় যে বুকের ভিতর যে স্পিড, মনে হচ্ছিল যে ওই সময় মনে হয় হার্ট ফেল করব। মানে এরকম একটা মানে অবস্থা যাচ্ছিল আমার। পরে হচ্ছে গিয়ে কাগজপত্র কোনরকম জমা দিতেই মানে হচ্ছে গিয়ে কলিং বেল চলে আসছে, আমাকে যেতে হবে। তো ওই সময় মনে হয় আমার হার্টবিট মানে কত বিটে যে উঠানামা করছে আমি নিজেও বলতে পারব না। হুম। তারপর হচ্ছে যখন আমি গেলাম, মানে আমার তো ভিতরে হচ্ছে কিন্তু বাইরে হয়তো এটা প্রকাশ করছি না। ভিতরে কিন্তু খুবই মানে হচ্ছে। তারপর ভাইবা দিতে বসলাম। বসার পরে হচ্ছে গিয়ে মানে আর আমার হচ্ছে কি স্পিডি মানে হচ্ছে দ্রুত কথা বলার অভ্যাস ছোটবেলা থেকে। বুঝতে হুম? পারছি আমি, সমস্যা নেই, বলেন। তো হ্যাঁ। এরপরে হচ্ছে গিয়ে আমাকে যখন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলো, মানে প্রথমেই যখন জিজ্ঞেস করলো যে তোমার নামে, মানে নামটা জিজ্ঞেস করলো, নামটা জিজ্ঞেস করে বলতেছে যে তোমার নামে। এখন সে প্রশ্ন মানে শেষ না করতে আমি উত্তর দিলাম যে বান্দরবান হচ্ছে রুমা নামের একটা জায়গা আছে। সে বললো তোমাকে তো প্রশ্ন করে নাই, তুমি উত্তর দিয়ে দিচ্ছ কেন? মানে তারা তো হচ্ছে ওইভাবে হুম। ইয়ে করতেছিল। আপনি বেসিক্যালি মানে কি টিচার হওয়ার জন্য ভাইবা দিচ্ছিলেন? হ্যাঁ, ওকে। এডুকেশনের জন্য দিচ্ছিলাম। তো এরপর হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে ভাইবা দিয়ে আসলাম। সয়েল সায়েন্সের কি আছে? হাই স্কুলের সাবজেক্ট আছে এটার? না কলেজে আছে এটা? হ্যাঁ, কলেজে হচ্ছে কি বরিশালে টোটাল বাংলাদেশে ১২টা কলেজ আছে। এই সয়েল সায়েন্সটা? হ্যাঁ, মৃত্তিকা বিজ্ঞান যেটাকে মৃত্তিকা বিজ্ঞান যেটা হুম, বলে। হুম। তো বরিশালে ৯টা কলেজ, আর ঢাকায় হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং ধামরাই কলেজ। আচ্ছা, যাই হোক। টোটাল ১২টা কলেজ ওকে, আছে। তারপর? তখন হচ্ছে কি স্কুলে যখন যেদিন রেজাল্টটা হবে আমি হচ্ছে স্কুলে, আমার এক ফ্রেন্ড আরকি ফোন দিল। তো ফোন দেওয়ার পর আমি তো আসলে ওইভাবে মানে একসেপ্ট করি নাই। কারণ হচ্ছে ভাবলাম যে কারণ হচ্ছে আমি যখন রিটেন পরীক্ষা দিয়েছিলাম, রিটেন পরীক্ষার সময় আমি খুব অসুস্থ ছিলাম। হুম। আমার এক ফ্রেন্ড যে তোমার রোল নাম্বারটা বলো, আমাদের তো এরকম রেজাল্ট হইছে। কে সে? মিজান স্যার, ওই যে মিজান যার কথা বললাম যে মানে ওকে। আমাকে ও খুব মানে ইন্সপায়ার করতো। ওকে, এবং হ্যাঁ। সবচেয়ে মজার কথা হচ্ছে মিজান স্যারকে আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করবো এজন্য যে স্যার হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণ ফর্ম ফিল আপ সহ সবকিছু করে দিয়েছিল। ওকে। মানে তখন তো আমাদের ফর্ম হচ্ছে সকালে লাইন ধরলে মানে বিকেলেও করা যেত না, এরকম একটা অবস্থা ছিল আর কি। এখন তো অনলাইন অনেক সুযোগ সুবিধা হয়েছে। এরপর হচ্ছে গিয়ে হচ্ছে মিজান স্যার আমাকে ফোন করে বলল যে ম্যাডাম আপনি তো টিকছেন। তো সে হচ্ছে কি আমি ভাবতেছি যে ফান করতেছেন। পরে ভাবলাম যে না, রেজাল্টটা তো যেহেতু শুনছি তার কথা, মানে শুনে তো কাউকে বলা যায় না। হুম। আমাকে তো আগে নিজের রেজাল্টটা দেখতে হবে। তারপর দিন হচ্ছে গিয়ে আমি রেজাল্ট হচ্ছে নেটে সার্চ করে তারপরে রেজাল্টটা দেখে তারপর হচ্ছে সবাইকে জানালাম। ওই দিন শুধু আমার হাজবেন্ডকে জানিয়েছিলাম, ওই দিন আর কাউকে জানাইনি। আপনাকে হাজবেন্ডকে জানানোর পরে প্রতিক্রিয়া কি? তাকে জানানোর পর সে অবশ্য আগে থেকে একটা ইয়ে ছিল, আচ্ছা যদি বলো, মানে আগে থেকেই সে সবসময় বলতো যে ধরো যদি তোমার বিশেষ হইলো, হ্যাঁ তখন মানে এই যে তুমি দূরে যেয়ে কিভাবে চাকরি করবা, মানে এরকম একটা ইয়ে ছিল, মানে এরকম একটা কথা বলতো যে ধরো যদি হইলো। তো যখন নাকি শুনছে, মানে সবসময় যে বলতাম যে আসলেই তো যদি হয় তাহলে কি করব আমি, এই মানে সন্তানকে নিয়ে আমি থাকবো, তুমি এখানে ব্যবসা করবা, এই যে একটা বিশ্রী অবস্থা, মানে তখন কিন্তু মানে সত্যি মানে মেন্টালি ভাবে আসলে খুব মানে মানে Upset খুবই ছিলেন? হ্যাঁ খুবই দুশ্চিন্তা ছিলাম। সেটা করবো না, বিশেষ হইলেও করবো না। আমার বাসার পাশে আমি হেডমিস্ট্রেস আছে, আমি এখানেই থাকবো। মানে এরকম একটা সবসময় বলতাম যে এটাই আমাদের জন্য সুবিধা, তুমি এখানে ব্যবসা করবো, আমি এখানে করবো, এটাই করবো, এটা করবো না। তো যখন রেজাল্ট হয়েছে পরে তো সত্যি দুশ্চিন্তায় পড়ে গেলাম। মানে ঠিক একদিক দিয়ে আনন্দিত হয়েছি যে মানে বিশেষ হয়েছে, কিন্তু খুবই মানে মানে এত দুশ্চিন্তা কি বলবো যে এখন তো আপনি মানে কি মাস্টার্স পাস করে দিয়েছিলেন নাকি অনার্স পাস করে দিয়েছিলেন? বিসিএস হ্যাঁ? মাস্টার্স পাস করে আমাদের জয়েন করতে হবে হচ্ছে গিয়ে 7ই আগস্ট 2014। তো মানে এরকম টেনশন রোজার মাসে, মানে কি যে বলবো। তো তখন ঠিক মানে আসলে ওই যে আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দাতা, ঠিক ওই সময়টা জয়েনের ঠিক 20 দিন পূর্বে, 15 রোজা তখন চলতেছিল, 20 দিন পূর্বে যেটা হলো যে আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। মানে তার মানে হচ্ছে গিয়ে একেবারে হচ্ছে গিয়ে সিএনজি অ্যাক্সিডেন্ট আমাদের হচ্ছে কদমতলির একটা হচ্ছে গিয়ে রাস্তায়। তো সেইখানে হচ্ছে আমাদের ওই রাস্তায় প্রায় সময় অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাইতো ওই সময়টাতে। প্রতিদিনই শুনতাম যে দুর্ঘটনায় 2-3জন মারা গেছে, মানে এরকম একটা মানে ছিল, হাইওয়ে রোড ছিল। তো হচ্ছে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট যখন করলো, অ্যাক্সিডেন্টে হচ্ছে তার পায়ের প্যাটেলাটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায় এবং 3টা ফ্র্যাকচার হয়। তারপর হচ্ছে গিয়ে যখন ডাক্তার দেখালাম, তো ডাক্তার বলল যে মোটামুটি 2.5 থেকে 3 বছর লাগবেই। তার মোটামুটি সম্পূর্ণ সুস্থ হতে 2.5 থেকে 3 বছর লাগবে।
এবং ওই সময়টা হচ্ছে গিয়ে তার যে গোল্ডের ব্যবসা ছিল সেটাও খুব মানে লস হচ্ছিল আর কি, মানে খুব ডাউনের দিকে যাচ্ছিল। তো তার কারিগর ছিল, যে একজন কারিগর ছিল। তো ওই সময় তখন মানে ভাবতেছি যে এখন কি করব। এখন হচ্ছে কারিগরকে বেতন দিয়ে তো ওইভাবে আসলে আমাদের মানে মানে পোষাতে পারবো না। তার আগে থেকেই মোটামুটি একটু লস হচ্ছিল কোনো রকম আর কি, মানে জাস্ট যেহেতু আমি চাকরি করতাম, দুজনেরটা দিয়ে মোটামুটি আমরা কাভার করতে পারতাম। আর আরেকটা যেহেতু আমাদের একটা ইয়ে ছিল যে আমাদের বাড়িটা, আমাদের দায়িত্বটা আমাদের তার বড় ছেলে হিসেবে বাড়িটা ঠিক করতে হবে। আর এরই মধ্যে তার যে ব্যবসায়ী যে ছিল সেটা দিয়ে মোটামুটি আমাদের বাড়ির সব কমপ্লিট হয়ে গেছে। যেটা ৫ শতাংশ জায়গা কেনা হয়েছিল সেগুলো রেজিস্ট্রি সহ, এবং মোটামুটি আমাদের থাকার জন্য যতটুকু দরকার ওইভাবে আমরা তৈরি করেছিলাম। তো এরপরে হচ্ছে যখন করলো তখন হচ্ছে গিয়ে মানে এখন তাকে তো দেখাশোনারও কেউ নাই, আর আমাকে ঠিক ১৪ দিন পরে জয়েন করতে হবে। তখন কি করব? তখন হচ্ছে গিয়ে সবার মোটামুটি মতামত নিয়ে যে ব্যবসাটা তখন মানে হচ্ছে ওই যে কারিগর ছিল ওকে এই দোকানটা বুঝিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে গিয়ে এখন আমি যেহেতু ওইখানে আমার বাচ্চাটাও ছোট, এখন আমার হাজবেন্ডকে নিয়ে বরিশালে হচ্ছে কি, তো তাকে তো দেখাশোনার কেউ নেই, কারণ আমার শ্বশুর শাশুড়ি তার নিজেরাই বয়স্ক। প্রথমে আমি একা গিয়ে জয়েন করলাম, তারপর হচ্ছে একটা রুম নিলাম, রুম নিয়ে তারপর হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে গেলাম। হাজবেন্ডকে হচ্ছে কি ওইভাবে খুব কষ্ট করে অনেক মানুষ মিলে তারপর তাকে হচ্ছে ওইভাবে দিয়ে আসছে বাসায়। তো আমার বেবিটাকে তখন কিছুদিনের জন্য, যে তাকে মোটামুটি প্রথম অবস্থায় একদম হচ্ছে গিয়ে ৬ মাস তাকে সম্পূর্ণ বেড রেস্টে দিল। তো তখন হচ্ছে আমার বেবিটাকে আমার মায়ের কাছে রেখে গেলাম। তো মা ওকে নিয়ে লঞ্চে যাইতো আসতো। তো ৬ মাসের মতো ছিল, তারপর আবার বেবিকে নিয়ে গেছি। তো বেবিকে নিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে মানে আমার হাজবেন্ডকে তো থেরাপি দিতে হইতো। সে একটু মানে তখন হচ্ছে লাঠিতে স্কেচে ভর দিয়ে একটু একটু হালকা মানে হাঁটতে পারে আর কি, কিন্তু সম্পূর্ণ পাটা তখন ৩ মাস পরে আবার তাকে ব্যান্ডেজ করছে। তো ওই সময়টার কথা যে মানে হচ্ছে ওই সময় আমাদের কলেজটা বড় কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, বাংলাদেশের বড় কলেজগুলোর মধ্যে অনেক বড় একটা কলেজ। তো আমাদের মৃত্তিকা বিজ্ঞানে ৭ জন পোস্টের বিপরীতে আমি যখন জয়েন করি আরেক ম্যাডাম ৩৩-এর একসাথে জয়েন করি। জয়েন করার পর হচ্ছে গিয়ে ওইখানে আরেক টিচার ছিল, আমরা জয়েন করার সাথে সাথেই সে তানিয়া হাসিন ম্যাডাম, ম্যাডাম হচ্ছে গিয়ে হচ্ছে বদলি হয়ে চলে আসলো ঢাকা মিরপুর কলেজে। তো দেখা গেছে যে মানে একটা বড় কলেজে পাবলিক পরীক্ষা প্লাস হচ্ছে গিয়ে আমাদের কলেজে ইন্টার, তারপর অনার্স মাস্টার্স ডিগ্রি প্রিলি প্রাইভেট, এগুলো সব মানে সব বিষয়গুলো তো আছেই। তো মোটামুটি প্রায় সব মিলে ৫৪টা কোর্স। আমরা ইন্টারে কৃষিশিক্ষা, সয়েল সায়েন্সের কৃষিশিক্ষা পড়াইতে হইতো, কৃষিশিক্ষার একটা অতিরিক্ত চাপ। তো দেখা গেছে যে মানে আমি মোটামুটি ওই সময় আমার গ্লুকোজ মানে মার্জিনাল পয়েন্টে চলে আসছে, এত প্রেশার ছিল। বাসায় হচ্ছে গিয়ে হাজবেন্ডকে তখন মানে কি বলবো, ওই সময় আমার যে বেতনটা ছিল তার ট্রিটমেন্টে মোটামুটি মানে কাভার হয়ে যেত, মানে কোনো রকম যেটাকে বলে জীবন ধারণ করা। তো একজনকে বাসায় রাখলাম, সে বাসায় এসে মানে করে দিবে। তো কিছুদিন করার পর মানে বাসা প্রতিদিন ৩০০ টাকা দিতে হয়, তো মাসে তো তার ৯,০০০ টাকা। তো তখন আমাদের বেতন স্যালারি হচ্ছে মাত্র, যখন জয়েন করি তখন ১৬,০০০ টাকা স্যালারি। তো এইখানে দেখা যায় যে মানে করলে আমার ওদিক থেকে হয়ে যায়। তখন আমি কি করলাম যে তারা কিভাবে দেয়, কোন কোন কেমিক্যালস দিয়ে দেয়, আমি মানে হচ্ছে জিনিসগুলো দেখে রাখলাম। তা এবং তাকে সব খুলে বললাম যে আসলে আমার তো এরকম সম্ভব হচ্ছে না আপনাকে প্রতিদিন ৩০০ টাকা দিয়ে করা, তো আপনি যদি কাইন্ডলি আমাকে একটু তো তখন সে আমাকে সব মোটামুটি প্রসেসটা বলে দিল। হ্যাঁ প্রসেসটা বলে দিল কি কেমিক্যালস লাগবে। তা আমি আমার ভাইকে দিয়ে হচ্ছে ওই জিনিসগুলো নিয়ে কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দিল। দেওয়ার পর যেভাবে বলছে ওইভাবে করে আমি হচ্ছে গিয়ে বাসায় থেরাপি তাকে দিতে লাগলাম। ওইভাবে করে তাকে সকাল হচ্ছে যেভাবে বলো ওইভাবে দিতে লাগলাম। আমাকে তো আগে থেকে অনেক সাহায্য করতো, কিন্তু ওই অবস্থায় মানে আমার কলেজে তো অনেক টাইম দিতে হইতো। পাবলিক পরীক্ষা তো সব ধরনের পাবলিক পরীক্ষা ছিল, এবং আমরা তো হচ্ছে যেহেতু ২ জন টিচার আমরা, তা আমাদের তো ক্লাসগুলো মেনটেন করতে হইতো, আবার ঘরে বাইরে। তো আমার মেয়েটাকে নিয়ে গেছি, সে কোনো রকম একটু একটু স্কেচ ক্যাট দিয়ে মানে হাঁটতে পারে। সে ওই অবস্থায় আমার মেয়েটাকে সে মানে কি বলবো, মেয়েটাকে এত মানে যতটা সেই করেছে। আসলে আমার মানে একটা মা হিসেবে একটা সন্তানের যতটুকু যত্ন করা দরকার আমি আমার সন্তানকে ততটুকু করিনি। সম্পূর্ণ যত্নটা করেছে ওর বাবা, এবং আমার মেয়েটা ওই বাবাকে আম্মু বলে রাখতো সব অল টাইম। এই বছর ওর হচ্ছে এখন 7+, ৮ বছর এখন। মানে সে এখন আমাকে মানে একটু আম্মু বলে, আমাকে আব্বু বলতো আর হচ্ছে আম্মুকে আব্বু বলতো। হ্যাঁ, মোটামুটি আমি থেরাপি দেওয়ার ১ বছরের মধ্যে মোটামুটি এসকেসিতে মোটামুটি একটু ভালোই হাঁটতে পারি। যদিও প্রশ্নটা খুব অড, তারপরেও করি। আপনি কলেজ জীবন নিয়ে এখন বরিশালে আছেন বা পটুয়াখালীতে, না? জি জি। উনি কি করছে?
না উনি এখন বর্তমানে কিছু কিছু করছেন করছে না। না, ফুল সাপোর্ট আপনি দিচ্ছেন হ্যাঁ, ফুল সংসারকে। সাপোর্ট আমি দিচ্ছি। তো এটা নিয়ে এটা কোনো নিয়ে ধরনের কোনো হীনামন্যতায় ভোগে না ও, কোনো না, ধরনের না, কমপ্লেক্সিটিতে আসে ভোগে না? না বলতে যেটা হচ্ছে গিয়ে আমি যেটা মানে বলি যেটা যে আমরা তো সমাজ আসলে বিভিন্ন বিষয়গুলা মানে হচ্ছে গিয়ে সৃষ্টি করে থাকি। এখন যেটা হচ্ছে সে প্রথমে যখন মানে একটু ভালো হলো আল্লাহর রহমতে ৩ বছর পর মোটামুটি সে প্রায় 50% সুস্থ। তখন সে বলল যে এখন তাহলে আমি ঢাকায় যাই, ঢাকায় যেয়ে ব্যবসা শুরু করি, আবার ব্যবসাটা শুরু করি। তখন আমি বললাম দেখো এই মেয়েটাকে নিয়ে, হ্যাঁ, আমি এইখানে থাকবো বা তুমি এখানে যে ব্যবসা শুরু করবা, তারপরে হচ্ছে গিয়ে তখন সে ভালো করে হাঁটতেও পারে না কিন্তু সুস্থ মোটামুটি, হ্যাঁ, এগুলো। তো তারপর হচ্ছে গিয়ে এলাকা মানে এলাকায় হচ্ছে গিয়ে তার আত্মীয় স্বজন হচ্ছে কি আমার শাশুড়ি, এরা হচ্ছে 15 ভাই বোন এবং পুরো এলাকাটা তাদের মানে ওই আত্মীয় 15 ভাই বোন সবাই 2-1 জন ছাড়া হুম। 13 জনই ওইখানে বসতি সুবাড্ডা হুম। মধ্যপাড়া। হুম। তো যেহেতু আমাদের ওইখানে বলা চলে কি বলবো যে 90% হচ্ছে গিয়ে মানে আমাদের আত্মীয় স্বজন। হুম। তো যখনই দেখা গেছে যে ওইখান থেকে আসছি মানে যতটা নিজে না সে হীনমন্যতায় ভুগবে তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে মানে হুম। মানুষজন তাকে মানে হচ্ছে গিয়ে বললো যে ছেলে হিসেবে তুমি যদি না করো মানে যেটা আমরা সব মানে নর্মালি যেটা স্বাভাবিকভাবে বলি, হুম। 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 হ্যাঁ, পরবর্তীতে দেখা যাবে তুমি হয়তো বা মানে হচ্ছে গিয়ে নিজেই হীনমন্যতা ভুগবে বিভিন্ন ধরনের তাকে বলছে। হুম। তো প্রথম তার একটু ইয়ে ছিল, পরে আমি তখন থেকে মানে খুবই ভালো করে বুঝেলাম হুম। দেখো তুমি যে মানে ব্যবসাটা করবা, হ্যাঁ, ব্যবসাটা যে করলে যে তুমি তো আগে থেকেই দেখছো মোটামুটি তোমার বিগত 3-4 বছর ধরে কিন্তু লস হচ্ছিল, হুম। হ্যাঁ, লস হচ্ছিল। তাহলে তুমি হচ্ছে কি যে এখন যে মানে নিশ্চয়তা আছে তার তো কোনো নেই, আর আমাদের তো এখন অনিশ্চয়তা। দেখো আমার মেয়েটাকে নিয়ে আমি এখানে থাকবো, তুমি এখানে ব্যবসা শুরু করবা, হুম। হ্যাঁ, এইভাবে করে যে ঠিক আছে তাহলে আমি মোটামুটি একটা আমাদের তো মোটামুটি 5 বছর একটা প্রমোশন হয়। হুম। তো বললাম যখন 3-4 বছর হয়ে গেছে আমাদের 5 বছর প্রমোশন হলে আমরা আবার ঢাকায় ওইখানে তখন ট্রাই করে ওইখানে যেয়ে তখন তুমি মানে হচ্ছে ব্যবসা শুরু করো। এবং সেটা সে এগ্রি করেছে। হ্যাঁ, এই যে এগ্রি করেছে। হুম। একটা ছেলে হিসেবে মানে সংসারে আর্ন সেটা করা এগ্রি একটা করেছে, ছেলে হিসেবে, রাইট, হ্যাঁ, হ্যাঁ, বলেন। সেটা সে এগ্রি করেছে এজন্যই যে আমি যখন তাকে বুঝালাম যে দেখো যে মানে তুমি যদি ঢাকায় থাকো ব্যবসা করো, ধরো সাপোজ যে মানে করবা, এখন তো আমার যে বাচ্চাটা মানে মেনলি হচ্ছে যে ওই যে মানে তাকে হচ্ছে কি আমি বললাম যে তুমি আসলে যেহেতু ওই সময় স্বর্ণের দাম অনেক বেশি, হ্যাঁ, তা আমাদের মূলধনটা ওইরকম ভাবে আমরা মানে করতে পারি না যে সে নতুন করে যে ব্যবসা করবে। সেটা যাই হোক না কেন, তারপরেও একটা ছেলের আপনি যেটা যত প্রতিকূলতায় দেখেন না কেন, আমাদের সামাজিকতায় আমরা যেভাবে বড় হই, আমাদের রক্তের মধ্যে যেটা হ্যাঁ, থাকে, হ্যাঁ, টু হ্যাঁ। বি অনেস্ট, সেখানে এই যে ওয়াইফের জন্য এত বড় মানে লিবার্টি দেয়া, যেটা আসলে সে দাবিদার, প্রথম হ্যাঁ, কথা হ্যাঁ, হচ্ছে লিবার্টি দেয়ার কি আছে, সংসার তো আসলে দুই পক্ষেরই সমর্থন নিয়ে চলবে। অবশ্যই। সেই জায়গাটায় সে আপনাকে এত নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছে, 23 বছর ধরে সংসার আপনার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনি এখন বিসিএস করে আপনি একটা কলেজের শিক্ষক। জি। এইটা কিন্তু ইটস নট মানে এটা বলে ফেললাম, এটা এত সহজ কিছু না, এবং সেটা আপনি করেছেন। এই লোকটা আপনাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, এবং তাই না, ও যখন জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে তখন কিন্তু সে নিজের এলাকা ছেড়ে গিয়ে আপনার ওখানে আছে, নিজের মেয়েকে সময় দিচ্ছে, এবং শুধু তাই না, এই লোকটা নিজের বিজনেসটাকে স্টপ রেখেছে যাতে করে তার ওয়াইফের ক্যারিয়ার কোনোভাবেই হ্যাম্পার না হয়। হ্যাঁ, এর মধ্যে হোয়াট আরো আ স্টোরি! হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে আরো একটা কথা বলে রাখি মানে তার যে মানবিক অনেকে মানে এই গল্পের মধ্যে অনেক নেগেটিভ বিষয় আমার দর্শকরা দেখতেই পারে, কিন্তু আমি বলবো যে এর মধ্যে পজিটিভ যদি কোনো কিছু থাকে সেটাই মানে যেন দেখে। যে মানে এর মধ্যে সে যেই কাজটা করেছে যে যেহেতু মানে আমাদের তো যে জায়গার কথাটা বললাম, সেই জায়গাটা হচ্ছে গিয়ে মোটামুটি মানে হচ্ছে তার ছোট ভাইকে হচ্ছে গিয়ে ও মানে 2.5% দিয়ে দিচ্ছে এবং সে ওইটা রাখছে, এবং রাখার পরে তার যখন ওই যে অ্যাক্সিডেন্ট হইলো তখন সে ভাবলো মানে যে আমি তো তার ট্রিটমেন্টের সব খরচ হচ্ছে গিয়ে বহন করলাম, এবং সে মানে ভাবে না যে আবার নতুন করে সে মানে ইয়ে পাবে, মানে তার একটা এরকম একটা হয়েছিল, যে মারা যাবে বা কিছু একটা। হ্যাঁ, মানে তার একটা এরকম একটা ছিল মানে সে হয়তো বা ওইভাবে মানে তার ছিল। তো সে কি করছিল যে ওই মুহূর্তে যে মানে আমার মানে ওই জায়গাটা কিন্তু সে আমাকে লিখে দিছিল, মানে কিন্তু সবাই বলছে যে তুমি যদি এই কাজটা করো মানে তুমি যদি এই কাজটা করো দেখো তোমার ওয়াইফ তুমি সম্পূর্ণ হয়ে নিঃস্ব হয়ে তুমি তাকে যে এই জিনিসটা করবা, তাহলে দেখো যে মানে তুমি অনায়াসে সে তোমাকে যদি ছেড়ে দেয় তোমার কি আছে। এবং ইভেন সে এরকম ছিল যখন মানে সে যখন ব্যবসা করতো আমাকে না বলেই দেখা যাচ্ছে যে তার মানে কারো দুঃখের কথা শুনছে 40,000 টাকা তাকে দিয়ে দিছে, ধার দিয়ে দিছে, হ্যাঁ, ধার দিছে, দেখা যায় সে টাকার ফেরতই পায়নি। ওকে, হ্যাঁ। আমরা যেই মানুষটা নিয়ে এত কথা বলছি সেই মানুষটাকে নিশ্চয়ই এতক্ষণ বাইরে বসিয়ে রাখা উচিত হচ্ছে না, আমরা তাকে একটু নিয়ে আসি, তার কাছ থেকে একটু শুনি। আপনার মধ্যে এই যে পরিবর্তনটা, বিশেষ করে ধর্মীয় প্র্যাকটিসের যে ব্যাপারটা, সেটা কি খুব রিসেন্টলি নাকি আগে থেকেই কম বেশি ছিল, পরবর্তীতে আপনি এইভাবে প্র্যাকটিস করছেন আসলে? কারণ আমরা শুনেছি যে বিয়ের পর আপনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাতেন হচ্ছে আপনার স্ত্রীকে। না, এটা কিছুদিন বেশি দিন না। বেশি দিন না, আচ্ছা। তো এখন আর কি বউকে একা একা গান গেয়ে শোনানো হয়? হ্যাঁ, গান গেয়ে শোনানো হয়,
গুনগুন করে বাসায় গান গাই, আচ্ছা। দুজনে একসাথে গান গাই। দুজনে একসাথে গান গান, মাশাআল্লাহ। ভেরি গুড। এত সুন্দর সংসার। আপনি কি বলবো আমি আপনাকে কোশ্চেন কত করবো, আমি অবাক হয়েছি যে আপনি আপনার ওয়াইফকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে তাকে আপনি বিসিএস ক্যাডার করেছেন। নিজের মধ্যে আমাদের সমাজ তো এরকম যে এক ধরনের মানে হীনমন্যতায় ভুগি আমরা, এক ধরনের বউ যদি একটু বেশি এগিয়ে যায় মানুষজন কি বলবে, এরকম একটা ব্যাপার চলে আসে। আপনার মধ্যে কখনো এটা আসে না? না, আমি সবসময় মনে করছি মানুষ সবাই সমান। ওর যদি কোনো ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, হ্যাঁ, ওর যদি মেধা থাকে, সেটাকে সে আগিয়ে নিবে, সেটাই বড়। যে আমি কি করছি আর ও কি করে এগুলি দেখার তো কিছু না। দেশকে, জাতিকে সে নিজেও দিতে পারে, তা আমি কতটুকু দিতে পারছি, ওই কতটুকু দিতে পারে, এইটাই বড় কথা। কিন্তু আমরা আমাদের সমাজে শুধুমাত্র তো প্রতিষ্ঠান থেকে শিখি না, আমরা তো চারপাশ দেখে শিখি। আমরা বাপ দাদাদের যেভাবে দেখেছি যে একটা মেয়ে মানে হচ্ছে সে ঘর সামলাবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা দেখবে, পুরো রিভার্স করে গেছে। আপনি সেখানে নিজের বিজনেসের সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওনাকে সাপোর্ট দিচ্ছেন পটুয়াখালীর মতো জায়গায় গিয়ে। আসলে আমার মধ্যে ওই আত্ম অহংকারটা নাই, যে মানুষের মধ্যে যে আত্ম অহংকার থাকে, নিজেকে নিয়ে নিজে গর্ব করে, হ্যাঁ, আর যে আমি যে বড় ওই ছোট, এগুলি আমার মধ্যে কোনো কাজ করে না। আসলে দুজনের যদি ভালোবাসা, আন্তরিকতা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক কিছুই করা যায়। সেই প্রেক্ষিতে আমি তার সাথে আছি যে আসলে আমি এখানে যে ব্যবসা করতাম, আমি এখানে ছোটকাল থেকেই ব্যবসা করি, তা ব্যবসার আইডিয়া আমার অনেক কিছু জানা আছে। আর আমি এখানে যদি এখনো আসি, আমি ভালো থাকবো। তবে মানে ওর সাথে মিল, মানে ভালোবাসার কারণে আমি ওইখানে একসাথে আছি। তো এটা এটা খারাপ লাগে না যে নিজের বিজনেস টিজনেস কোনো কিছু নাই? মানুষজনদের এই ধরনের কথাবার্তা বলে না যে হ্যাঁ, বউ এত উচ্চশিক্ষিত হচ্ছে, কোনো একদিন ওই যে উনি বলছিল না, গল্পে। আমি বলি ওকে, এটাও বলি, মাঝে মাঝে বলি যে দেখো, যে মানুষ আমাকে বলে, প্রশ্ন করে যে অচেনা একটা জায়গায় থাকলে, মসজিদে গেলে, নামাজ পড়লে অনেকে উঠা বসা হ্যাঁ, কথাবার্তা বলে, হ্যাঁ, হ্যাঁ। পরিচয় জানতে চায়। তখন পরিচয় জানার সময় বলে যে যে আপনার পরিচয়টা, তা আমি বলি যে এখন আমার ওয়াইফ এই সরকারি কলেজে চাকরি করে, জব করে। মাশাআল্লাহ। আপনি তখন আপনার ওয়াইফের কথা বলেন তখন? হ্যাঁ, আমার পরিচয় না তো ওইখানে, ওইখানে তো আমার কোনো পরিচয় না, আমার পরিচয় তো এটাই। তখন সে বলে যে অনেকে জানতে চায় যে তাহলে আপনি কি করেন? তখন আমি বলি যে আমার ব্যবসা ছিল, আমি ছোটখাটো পরিবার নিয়ে, মানে সেও চায় না যে এত দূর থেকে দূর দূরান্তে থাকা, ডাল ভাত আল্লাহ তাআলা যা খাওয়ায় একসাথেই থাকবো। তা আপনি কিছু করতেন না? আমি বলতাম যে হ্যাঁ, আমি ব্যবসা করতাম, আমার গোল্ডের দোকান ছিল, নিজের দোকান ছিল, 10 বছর, প্রায় 13 বছর দোকানদারি করেছি তো নিজে। তো এখন যে আবার অনেকে বলে যে আপনি কি পাস, ওয়াইফ যেহেতু বিসিএস, তো কি পাস? তখন আমি বলি যে আসলে যে আমাদের বিবাহটা ছোটকাল থেকে, ক্লাস 10 থেকে বিবাহ হয়েছে, তো ওইখান থেকে আমার আন্তরিকতায় দুজনের এক মিলিতের কারণে আজকে এই এতটুকু উঠা। তা আমার যতটুকু যা সামর্থ্য ছিল আমি ওটা করে করছি দুজনের ইয়েতে। দুজনের মধ্যে মানে হয় না যে সে একজন বিসিএস, আমি আসলে ভালোবাসা থাকলে সবই জয় করা যায়। ওয়াও! আমি আপনাকে লাকি বলবো এই কারণে যে আপনি নিশ্চয়ই এটা বিশ্বাসও করেন। অবশ্যই অবশ্যই আমি ছোট মানে একটা মেয়ের যে কাঙ্ক্ষিত মানে স্বপ্নের পুরুষ থাকে, বলবো যেটা যেটা সিনেমায় দেখি বা ইয়ে দেখি, হ্যাঁ, মানুষ তো আমরা দোস্ত একটু উঠতে নাই, ফেরেশতাও নেই, ডেফিনেটলি। কিন্তু মানে একটা মেয়ের যে কাঙ্ক্ষিত যে একজন পুরুষ, সেইটা আমি বলবো যে আমি 100% মানে পাইছি। যদিও সামান্য ক্ষেত্রে একটু তো মতে মিল থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমি বলবো যে মানে মানে ওইভাবে মানে তার ভালোবাসার জন্যই মানে আমি কি বলবো যে মানে নিজেকে মানে মানে আমার চেয়ে সে আমাকে মানে আমি তাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বহু গুণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে। অসাধারণ, অসাধারণ। এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গল্পগুলো দেখি বা যে ধরনের বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, যে স্ত্রীকে বেশি দূর সাপোর্ট দিবেন না বা মেয়েদেরকে বেশি লেখাপড়া করানো যাবে না, তারা যদি হাজব্যান্ডের চেয়ে কোনো দিক থেকে এগিয়ে যায় তাহলে ডেফিনেটলি আপনি যখন একটা ডিসিশন চাপিয়ে দেবেন তখন তারা সেটা মানতে চাইবে না। আসলে এই বিষয়গুলো না শিক্ষিত মানুষজনরা করে না। যারা আসলে শিক্ষা নেয় কিন্তু শিক্ষাটাকে ভেতরে ধারণ করতে পারে না, তারাই করেন। এবং সামহাও এই জিনিসগুলো আমাদের সামনে বেশি বেশি আসে কারণ গণমাধ্যমে বিষয়গুলো নিয়ে বেশি বেশি
আলোচনা হয়, সমালোচনা হয়? আমি এই ক্ষেত্রে মানে এই কথা বলছি, আমি আসলে এই কথাটা এই জন্যই কিন্তু গণমাধ্যমে বললাম যে আসলেই কিন্তু এই জিনিসটা যে এই যে আমাদের যে গল্পটা, এটা অনেকেই অনেকেই আমরা ভাবি, বুদ্ধিমানরা ভাবে যে আমরা যখন এর চেয়ে কঠিন সত্য কারোর জীবনে থাকতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। এবং আমি জানি যে আমি তো অনেক সহকর্মীর সাথে করি, আসলেই আছে, কিন্তু তারা কখনো এগুলো স্বীকার করে না, হয়তো অন্যের কাছ থেকে শুনতে পাই। তো দেখা যায় যে ভাবে যে এতে ব্যক্তিত্ব নষ্ট হয়, হ্যাঁ ব্যক্তিত্ব নষ্ট হয়, এবং এটাকে তারা দুর্বলতা হিসেবে চিহ্নিত করে, True. যাতে দেখা যায় যে এটাকে কাজে লাগায় আমার যখন মানে কোনো কিছু দিয়ে ঘায়াল করতে পারবে না, তখন ঠিক এই দুর্বল জায়গাটা আমাকে আঘাত করবে। যেমন আমি কিছু মানে নাম বলছি না, কিছুদিন আগে আমাকে একজন বলছে যে তোমার তোমার হচ্ছে গিয়ে মানে হাজবেন্ডকে যেখানে রাখছো কিভাবে রাখছো, হ্যাঁ পেটে ভাতে রাখছো কিনা, মানে জাস্ট সে এভাবে বলছে বিষয়টা। তো এটা তার সংকীর্ণতা। হ্যাঁ, তার সংকীর্ণতা, এবং এটা সবচেয়ে বড় কথা সেটাই, এই যে তার যে সংকীর্ণতা, এবং এটা সবাই একই সেই বলছে, সবাই কিন্তু না, দুই একজন। আমি যেটা বলবো যে সব জায়গায় ভালো মন্দ আছে, এবং সবাই কিন্তু তার যে এই কথাটা বলছে তাকেই কিন্তু সংকীর্ণ বলছে, এবং আমার হাজবেন্ডকে সবাই সম্মান করে। আপনারা ঝগড়া করেন না কখনো সংসার জীবনে? ঝগড়া করার কথা যদি আমি বলি, যে গত 23 বছর তো সংসার চলছে, গত 20 বছরে কখনো কোনো কিছু নিয়ে ঝগড়া হয়নি, গত 20 বছর কোনো ঝগড়া হয়নি, কারণ সে এত স্বল্পবাসী, কি বলবো, সে আমার সাথে কথা ছাড়া আর ব্যবসা ছাড়া সে আর কারোর সাথে কথা বলতো না। যেটা বলে আর কি, আমি হচ্ছে সে যদি কোনো মেয়ের দিকে তাকাইতো আগে সেটা প্রচন্ড রাগ হইতো। তো মানে একটাই বিষয় ছিল যেটা, যে তুমি কোনো মেয়ের দিকে তাকাইতে পারো না, মানে যার কারণে তাকে মানে আমি তার সাথে কখনো গেলে সে কখনো ভুলেও কোনো মেয়ের দিকে তাকাইতো না, তাইলেই হয়েছে আমি খুব কান্না করতাম যে তুমি ওই মেয়ের দিকে তাকাইছো কেন। বিউটিফুল, অসাধারণ অসাধারণ। এরকম একটা ছিল। আপনার আজকে গল্পটা শেষ হবে, আপনি বলছিলেন যে কোন একটা গান দিয়ে শোনাতে চান বা কিছু একটা গুনগুন করতে চান, এবং নিশ্চয়ই সেটা আপনার হাজবেন্ডের জন্য। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ও ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ধন্যবাদ ভাই, আপনি অনেক লাকি মানুষ, ভালো থাকেন আপনারা, দোয়া করি আপনাদের জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হলো ব্র্যান্ডিং বাংলাদেশের অসাধারণ একটা এপিসোড। এভাবেই আমাদের দেশটা এগিয়ে যাক, যে মানুষগুলোকে আমরা সামনে নিয়ে আসবো, সেই মানুষগুলো আমাদের সামনে উদাহরণ তৈরি করুক, এবং এই মানুষটি আপনারাও হতে পারেন। তো ভাইও যে কাজগুলো করছে, আল্লাহ তাআলা তার এই নেক কাজগুলোর উত্তম প্রতিদান দান করুন, আমি এই দোয়া করলাম। জি, থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় দোয়া। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন। ব্র্যান্ডিং বাংলাদেশের অসাধারণ একটা এপিসোড শেষ করছি অনেক আত্মতৃপ্তি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।